বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যবসা শিক্ষা দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোহাম্মদ মুমিনুল ইসলাম স্যার এর একটি বাণী দিয়ে আমি আমার ক্লাস শুরু করতে চাই। আমি মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় আমার স্যার আমাদেরকে ক্লাসে একটি বাণী শুনিয়েছেন, তা হলো যে পাগল মন মানিবে শাসন সব হারানোর পর। আমাদেরকে এই বাণী দিয়ে সতর্ক করেছেন যে তোমরা তোমাদের পড়ালেখা, জীবন এবং চরিত্র যদি এখন গঠন না করো সুন্দরভাবে, তাহলে তার ভয়ঙ্কর পরিণতি তোমাদেরকে একসময় ভোগ করতে হবে, যেখানে তোমরা শাসন মানতে বাধ্য হবে কিন্তু তার সুফল তোমরা পাবে না। আর তোমরা যদি এখন গুরুজনদের, শিক্ষকের কথা, বাবা মায়ের কথা, ন্যায় নীতির কথা যদি মেনে চলে জীবন ধারণ করতে পারো, শাসন মেনে চলতে পারো, তাহলে একদিন তার সুফল তোমরা পাবে। আমি এই প্রত্যাশা, এই বিশ্বাস রাখি এবং সেই স্যারের বাণীটি আমি তোমাদেরকে আবার উপস্থাপন করে আমি আমার ক্লাস শুরু করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার স্যারের কথাটি তোমাদেরকে বলতে চাই যে পাগল মন মানিবে শাসন সব হারানোর পর। তুমি যদি প্রস্তুত না থাকো, তুমি যদি নিজেকে তৈরি না করো, একসময় তোমাকে শাসনের জাতাকলে পিষ্ট হতে হবে, কোনো উপায় থাকবে না। এই কথাটি মনে রেখো এবং মনে রেখে নিজেদের জীবন চরিত্রকে গঠন করো। এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর এর পক্ষ থেকে ব্যবসা শিক্ষা শাখা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় ৬ষ্ঠ আর্থিক বিবরণী বিশ্লেষণ নিয়ে আমরা ইতিমধ্যে বেশ আলোচনা করেছি এবং আলোচনার আমরা শেষ পর্যায়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আর্থিক বিবরণী বিশ্লেষণের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ অনুপাতগুলো, সেগুলো কিন্তু আমি আলোচনা করেছি। এই অনুপাতগুলোর সূত্র একই সূত্র এবং অঙ্ক করার নিয়ম এক। সেজন্য তোমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ যে অনুপাতগুলো আছে তাদের আদর্শ মান, সূত্র এবং কিভাবে তৈরি করা হয় তা আলোচনা করেছি। আশা করি তোমরা অনুসরণ করবে। আমি আজকের এই ক্লাসের মাধ্যমে এই অধ্যায়টির সমাপ্তি টানতে চাবো এবং আগামী দিন আমরা হয়তো একটি নতুন অধ্যায় শুরু করতে পারি। সে অধ্যায় হইতে পারে যে মজুদ মাল খতিয়ানের অধ্যায়টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই জন্য তোমরা এই ক্লাসটির মাধ্যমে আমার এই ক্লাসের সমাপ্তি নিবে এবং তোমরা তোমাদের চর্চা অব্যাহত কিন্তু রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচনায় এখন চলে যেতে চাই। আজকে পাঠ আমাদের বিশদ আয় বিবরণী, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীর বিভিন্ন দিক নিয়ে যে আমরা অনুপাত বিশ্লেষণ, সেটি আমরা আলোচনা করব। ইতিপূর্বে তোমাদের আমরা আলোচনা করার ক্ষেত্রে বলেছি যে আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে এখানে যে কাজটি করা হয়, যে বিশদ আয় বিবরণী হোক অথবা শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণীর কোনো তথ্য হোক অথবা আর্থিক অবস্থা বিবরণীর কোনো তথ্য হোক, যে পরস্পর সম্পর্কযুক্ত দুইটি বিষয়ের মধ্যে যে গাণিতিক সর্বনিম্ন তুলনার মাধ্যমে কোনো একটা বিষয় সম্পর্কে ধারণা লাভ করা যায়, বিচার করা যায় বা বিশ্লেষণ করা যায় বা সিদ্ধান্ত নেওয়া যায়, তাকে অনুপাত বিশ্লেষণ বলা হয়ে থাকে। আমরা অনুপাত বিশ্লেষণের একটি উদ্দীপক থেকে আমরা বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ অনুপাত বিশ্লেষণ কিভাবে করা হয় সেটা আমি আলোচনার দিকে যাচ্ছি। আজকের আলোচনা থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিশদ আর্থিক বিবরণী বিশ্লেষণ কাকে বলে বলতে পারবে এবং বিশদ আয় বিশ্লেষণ কাকে বলে সেটাও বলতে পারবে। আলোচনা ক্ষেত্রে ইতিপূর্বে আমরা বহুবার আলোচনা করেছি। মালিকানা সত্ত্বর যে বিষয়গুলো সেগুলো বলতে পারবে এবং তোমরা নিয়মগুলো এগুলো আর একটু পড়ে নেবে। আমরা আসলে আজকে আলোচনার সরাসরি আমরা অঙ্কের দিকে যেতে চাই, তবু তোমাদের এই স্লাইডগুলো রেখেছি যাতে তোমরা যদি কষ্ট করে একটু পড়ো তাহলে তোমাদের জন্য ভালো হবে। আমি চাই নিয়ম কানুনগুলো বারবার তোমাদের মধ্যে আসুক, এবং চর্চাগুলো নতুন আসতে পারে, কিন্তু নিয়মগুলো যেন বারবার তোমাদের কাছে ফিরে আসে, সেই জন্য আমি স্লাইডগুলো রেখে দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পারো সেখানে অনুপাত বিশ্লেষণের সূত্র, আদর্শ মান আমি আগেও দিয়েছি, আজকেও আমি রেখেছি। যে একটি কারণ যদি বারবার দেখো, আমি 10 বার রাখার কারণ যদি 10 বার পড়ো, 10 বার পড়তে গিয়েও জিনিসটা মুখস্থ হয়ে যাবে বা তোমাদের মধ্যে আয়ত্তে চলে আসবে। সেই জন্য আমি আগের স্লাইডগুলো আমি বর্তমান ক্লাসের সাথে সংরক্ষণ করা বা উপস্থাপন করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে আমরা আর্থিক অবস্থার যে বিভিন্ন উপাদানগুলো আছে
যেমন এখানে দায় মালিকানা, মালিকানার সাথে একটু সম্পর্ক আছে, মালিকানার সাথে দায়ের সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এবং আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু প্রশ্ন থেকে অনুপাত বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমাদের প্রশ্নটি রয়েছে, যেমন রয়েছে আমাদের পরিসম্পদগুলোর মধ্যে আয়করপত্র, নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, অগ্রিম খরচগুলি, মজুত পণ্য। সাধারণত সম্পদগুলোর মধ্যে এগুলোই থাকে, কখনো হয়তো একটু এদিক সেদিক থাকে। আবার দায় মালিকানার মধ্যে রয়েছে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব, সাধারণ সঞ্চিতি, লাভ ক্ষতি হিসাব, বন্ধকি ঋণ, পাওনাদার, ব্যাংক জমাতিরিক্ত বকেয়া খরচ ইত্যাদি। মোট সম্পদের পরিমাণ 6,50,000 টাকা এবং মোট দায়ের পরিমাণ মোট সম্পদের পরিমাণ 16,50,000 টাকা, মোট দায়ের পরিমাণ 16,50,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেই তথ্যগুলি থেকে আমরা অনুপাত বিশ্লেষণ করতে চাচ্ছি। 1 নম্বর আমরা চলতি অনুপাত বিশ্লেষণ করব। চলতি অনুপাতের সূত্র হলো চলতি সম্পদ বাই চলতি দায়। চলতি সম্পদের পরিমাণ আমরা নির্ণয় করে পেয়েছি 6,50,000 টাকা এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করে নিচে আমরা নির্ণয় করে পেয়েছি 3,50,000 টাকা। তো 6,50,000 টাকাকে 3,50,000 টাকা ভাগ করে আমরা যে ভাগফল পেয়েছি 1.68 অনুপাত 1, অর্থাৎ 1.68 হলো চলতি সম্পদের মান এবং 1 হলো চলতি দায়ের পরিমাণ। এবং চলতি সম্পদের পরিমাণ হলো আমাদের মজুত পণ্য ছিল, দেনাদার ছিল, প্রাপ্য বিল ছিল, অগ্রিম খরচ ছিল, হাতে নগদ ছিল। আমাদের এই চলতি সম্পদগুলো টাকার মান ছিল 50,000, 3 লক্ষ, 1.5 লক্ষ টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা, মোট যোগফল 6,50,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের চলতি দায়গুলোর মধ্যে ছিল পাওনাদার ছিল, ব্যাংক জমাতিরিক্ত ছিল, বকেয়া খরচ ছিল, যেগুলোর মান আমরা যোগ করে আমরা পেয়েছি 3,50,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে হয়তো সেভ ক্লিকটা হয়তো না চাপার কারণে আমাদের এটা মুছে গেছে। হ্যাঁ, তোমরা এটা চলতি দায়ের পরিমাণ আমাদের উদ্দীপক থেকে এটা বসাই দিবে। এগুলো পাওনাদার, ব্যাংক জমাতিরিক্ত এবং বকেয়া খরচ, এবং তার মান তোমরা পাবে 3,50,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তড়িৎ অনুপাত নির্ণয় করতে গেলে আমাদের তড়িৎ অনুপাতের সূত্র রয়েছে তড়িৎ অনুপাত বাই তড়িৎ দায়। তড়িৎ অনুপাতের আবার নির্ণয় করতে হলে তড়িৎ চলতি সম্পদ থেকে সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচ বাদ দিলে তড়িৎ সম্পদ পাবে, এবং চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত বাদ দিলে তড়িৎ দায় পাবে। এবং সেই মোতাবেক আমরা চলতি সম্পদ 6,50,000 টাকা, এখান থেকে সমাপনী মজুত পণ্যের মান 50,000 টাকা এবং অগ্রিম খরচের মান 50,000 টাকা। এই মানগুলো বাদ দেওয়ার পর আমরা পেলাম যে 5,50,000 টাকা, যাকে তড়িৎ সম্পদ বলা হয়। এবং চলতি দায় ছিল আমাদের 2 লক্ষ টাকা। এখান থেকে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলতি দায় ছিল আমাদের 3,50,000 টাকা। এখান থেকে আমাদের বাদ যাবে ব্যাংক জমাতিরিক্ত 50,000 টাকা, এখানে আসবে 3 লক্ষ টাকা। তো এই মানটা তোমরা একটু চেঞ্জ করে নিবে। এবং কার্যকরী মূলধনের অনুপাত হলো চলতি সম্পদ মাইনাস চলতি দায়, এটা হলো কার্যকরী মূলধন বাই কার্যকরী মূলধন বাই কার্যকরী মূলধন। অনুপাতের সূত্র হলো কার্যকরী মূলধন বাই চলতি দায়। এখানে চলতি দায়টাকে মুছে গেছে, আমি হয়তো সেভ ক্লিক সময় মতো না করার কারণে অথবা ভুলে সেভ করা হয়নি। চলতি সম্পদ বাই চলতি দায় বাই চলতি দায় হবে। এখন চলতি সম্পদ আমাদের 6,50,000 টাকা, বাদ যাবে চলতি দায় 3,50,000 টাকা, প্রাপ্ত ফলাফল 3 লক্ষ টাকা। চলতি দায় আছে আমাদের 3,50,000 টাকা, এতে ভাগ করে আমরা প্রাপ্ত ভাগফল 0.686 অনুপাত 1। এটি হলো কার্যকরী মূলধন অনুপাতের ফলাফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তো আমরা আসলে পেয়ে গেছি। এটা আসলে আমার অ্যানিমেশন অথবা স্লাইড অ্যানিমেশন এবং ট্রানজিশনের হয়তো আমাদের করা হয় নাই, সেই কারণে এই প্রবলেমটা একটু হয়। এখন আমরা পেয়ে গেছি সেই ফলাফলগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দায় মালিকানা অনুপাত করব। দায় মালিকানা অনুপাতের সূত্র হলো বহির্দায় বাই মালিকানা তহবিল। বহির্দায় হলো 5,50,000 টাকা এবং মালিকানা হলো আমাদের 15 লক্ষ টাকা। বহির্দায় বের করা হয়েছে নিচে। চলতি দায়ের সাথে যদি আমরা দীর্ঘমেয়াদী দায় যোগ করি তাহলে বহির্দায় পাওয়া যায়। চলতি দায় 3,50,000 টাকা, আর এর সাথে যোগ বহির্দায় 2 লক্ষ টাকা। মোট চলতি দায় 3,50,000 টাকা এবং দীর্ঘমেয়াদী দায় হলো আমাদের 2 লক্ষ টাকা। প্রাপ্ত
বহির্দায় হলো 5,50,000 টাকা। মালিকানা তহবিল হলো সূত্র হলো মোট বাস্তব সম্পদ থেকে আমরা মোট বহির্দায় বাদ দিয়ে পাবো মালিকানা তহবিল। আমাদের মোট বাস্তব সম্পদ 16,50,000 টাকা এবং মোট বহির্দায় 5,50,000 টাকা। 16,50,000 টাকা থেকে 5,50,000 টাকা বাদ দিয়ে প্রাপ্ত ফলাফল 11 লক্ষ টাকা, যা মালিকানা তহবিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং মালিকানা তহবিল সূত্র এখানে প্রয়োগ করতে হবে। এখানে 5,50,000 বাই হবে 11 লক্ষ টাকা দিয়ে প্রাপ্ত ফলাফল তোমরা ঠিক করে নেবে। এবং মালিকানা অনুপাত হলো মালিকানা তহবিল বাই মোট সম্পদ। মালিকানা তহবিল হলো আমাদের 11 লক্ষ টাকা এবং মোট সম্পদ 16,50,000 টাকা। 11 লক্ষ টাকাকে 16,50,000 টাকা দ্বারা ভাগ করে প্রাপ্ত ফলাফল হলো 0.67:1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলধন গিয়ারিং অনুপাত হলো স্থির খরচযুক্ত তহবিল বাই মালিকানা তহবিল। স্থির খরচযুক্ত হলো দীর্ঘমেয়াদী ঋণ ছিল আমাদের ব্যাংক ঋণ 2 লক্ষ টাকা, মালিকানা তহবিল 15 লক্ষ টাকা। 2 লক্ষ টাকাকে 15 লক্ষ টাকা দ্বারা ভাগ করে প্রাপ্ত ফলাফল হলো 0.13:1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিভিন্ন রকম তথ্যগুলো নিয়ে বিশ্লেষণ করার জন্য গুরুত্বপূর্ণ অনুপাতের দিক বা সূত্র অনুযায়ী আমরা আলোচনা করেছি। আশা করি এই অনুপাতগুলো যদি তোমরা বিশ্লেষণ করো তাহলে তোমাদের ইন্টারনাল পরীক্ষা এবং পাবলিক পরীক্ষা তোমাদের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে এবং আরো অন্যান্য যে অনুপাতগুলো রয়েছে তোমরা তা বিস্তারিত চর্চা করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আজকের ক্লাস থেকে তোমরা চলতি সম্পদ, চলতি দায়, মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় ব্যয়বাচক সম্পর্কে তোমরা বলতে পারবে এবং তোমাদেরকে বাড়ি কাজ বলবো তোমাদের পাঠ্যপুস্তক বই থেকে উদাহরণগুলো অনুশীলন করবে এবং যে গুরুত্বপূর্ণ অনুপাত বিশ্লেষণ তোমাদেরকে আজকে আলোচনা করা হয়েছে, ইতিপূর্বে তার সূত্রগুলো আলোচনা হয়েছে, সেই সূত্রগুলো অনুযায়ী অনুপাত বিশ্লেষণ করার চেষ্টা করবে এবং তোমরা যদি যথাযথভাবে চর্চা করো আশা করি তোমরা এই অধ্যায়ে আর কোনো সমস্যা হবে না। তোমরা তোমাদের পরীক্ষায় যথাযথভাবে উত্তর দিতে সক্ষম হবে। তোমরা সকলেই ভালো থাকবে এবং বর্তমানে আমাদের প্রধান কাজ হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। আমরা নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, নিরাপদে থাকার চেষ্টা করব এবং অপ্রয়োজনে বাইরে যাব না। বাইরে গেলে অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব এবং বাইরে থেকে আসার পর অবশ্যই আমরা সাবান দিয়ে হাত ধৌত করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আগামী 30 মার্চে যে স্কুল কলেজ খোলার একটা প্রস্তাব বা একটা তারিখ ঘোষণা করা হয়েছে, যদি আমরা সকলেই যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা যদি করোনা থেকে নিজেদেরকে সংরক্ষণ করতে পারি, তাহলে আশা করি আমরা সময় মতো আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে এসে সরাসরি ক্লাস করতে সক্ষম হব এবং এই ব্যাপারে আমাদেরকে সকলকেই সচেতন থাকতে হবে। আর স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও যদি আমরা নিরাপদ জায়গায় আসতে না পারি তাহলে নিশ্চয় সরকার আমাদেরকে এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানাবেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা সবাই কাজ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের ক্লাসে এখানে ইতি টানছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।